সঙ্গীন হৃদয় অনুভূতি সিজন ২ পর্ব সংখ্যা ৯ এবং ১০। লেখনীতে জান্নাতুল ফেরদৌস মিথিলা। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস মনি। রাতভর জেগে থেকে কাহিল রুদ্র, কাঁধ দুটোর ভর করেছে একরাশ ক্লান্তি, চোখে মুখে নেমেছে একরাশ বিষাদের ছায়া। ভোরের আলো ফুটবার আগে রুদ্রের কানে এলো দূর থেকে ভেসে আসা আজানের সুমধুর ধ্বনি। রুদ্র ঠায় বসে অরিনের বন্ধ দরজায় পিঠ ঠেকিয়ে আজান শুনতে ছেলেটা নড়ে চড়ে বসলো। চোখ দুটো কেমন লাল টকটকে হয়ে আছে সারা রাত জেগে থাকার দরুন। সে ধীরে সুস্থ উঠে দাঁড়ালো, ঘাড় বাঁকিয়ে এক পলক তাকিয়ে ঘরের দড়ির পানে। বুক জুড়ে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তক্ষুনি। সে তৎক্ষণাৎ পা বাড়ায় নিজের ঘরের দিকে, কাবাট হাতের সাদা তোয়ালেটা নিয়ে কাঁধে, অপর পাশ থেকে একখানা সাদা পাঞ্জাবি আর পায়জামা বের করে রাখলো বিছানার ওপর। তারপর গম্ভীর মুখে চলে যায় ওয়াশরুমে। প্রায় মিনিট ১০ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রুদ্র। কোমরে পেঁচানো একমাত্র সাদা তোয়ালে, গায়ে জমে থাকা বিন্দু বিন্দু পানির ফোঁটা, চুল থেকে চুইয়ে পড়ছে পানি। রুদ্র গুটি গুটি পায়ে এগিয়ে এসে বিছানার কাছে এক হাতে ভেজা গা কোনো মতে মুছে নিয়ে পাঞ্জাবিটা পরে নিল আলগোছে। সাদা পাঞ্জাবিটা পরলো পরপর, ভেজা চুলগুলো এক হাতে ঝাড়তে ঝাড়তে আবারও কাবাটের কাছে এলো। সেখান থেকে সাদা টুপিখানা মাথায় চেপে পা বাড়ালো মসজিদের উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে নামছে রুদ্র। ভোরের আলো তখনও ফোটেনি, কিন্তু সে গটগট পায়ে নিচে নামতেই সামনে পড়ল কবির সাহেব। হঠাৎ ছেলেকে দেখে থমকালেন তিনি। গম্ভীর কণ্ঠে বললেন, নামাজে যাচ্ছ? রুদ্র স্থির দৃষ্টি ফেলে বাবার ওপর, পরক্ষণে নিজেকে একবার আপাদমস্তক দেখে নিয়ে শান্ত কণ্ঠে বলল, সকাল সকাল পাঞ্জাবি পায়জামা টুপি পরে কেউ নিশ্চয়ই হাঁটতে বের হয় না? মুখ কুচকান কবির সাহেব। ছেলেটার এহেন উল্টো কপালটা জবাবের বরাবরের ন্যায় কপালে ভাঁজ পড়ল তার। সোজা কথা আসে না তার মুখ দিয়ে। মুখের সামনে হাত টেকিয়ে হামি টানল রুদ্র। পরপর ওপর নিচ মাথা নাড়িয়ে দুষ্ট কণ্ঠে বলল, এখনো ব্রেকফাস্ট করিনি আব্বু। তলপেটে আপাতত খালি, সেক্ষেত্রে হজম টজমের প্রশ্নই ওঠে না। বিরক্তি হলেন কবির সাহেব। একটা কথা অবধি শান্তিতে বলে থামতে পারেন না তিনি। নামাজে যাচ্ছি বলে আপাতত তোমায় কিছু বললাম না, বিয়াদব ছেলে, ফিরে এসে বলবো যা বলার। রুদ্র মুখ টিপে হাসলো। চুপ করো বিয়াদব। নির্লজ্জের মতো আবার মুখের ওপর হাসছ। তৎক্ষণাৎ ঠোঁটের ওপর আঙুল চেপে ধরে রুদ্র, অথচ হাসি আর বাড়ছে বই কি কমছে না তার। কবির সাহেব দাঁত কিরমির করলেন এবার। শক্ত মুখে আবারও কিছু বলতে যাবে তার আগে রুদ্র কেমন ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, বাসায় ফিরে বকবে আব্বু, এখন দ্রুত নামাজে চলো। থমকালেন কবির সাহেব। নিজের ওপরে পড়া রাগটা কোনো মতে গিলে নিলেন। অতঃপর গম্ভীর মুখে কোমরের পেছনে দু হাত রেখে পা বাড়ালো বাড়ির বাইরে। রুদ্র ছুটলো আবার পিছু পিছু। এগিয়ে এসে আলগোছে বাবার ডান হাতের আঙ্গুল চেপে ধরে বাচ্চাদের নেয়। কবির সাহেব না থেমেই এগোচ্ছেন। ছেলের হুটহাট কাণ্ডে অলক্ষের বোধ। একাধবার মুচকি হাসলেন গম্ভীর পুরুষটিও। সকাল সকাল বাড়ির মেয়ে সদস্যরা এক প্রকার হই হুল্লোড়ে মেতেছে। ১১টার দিকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে তারা। এর আগে সকলে সাজগোজ সেরে নেওয়ার উদ্দেশ্যে এসেছে কবি সাহেবের কাছ থেকে। মেয়েগুলো সাজগোজের প্রতি যা সময় নেয় না, একজনের চুল বাঁধতেও ঘণ্টাখানেক লাগে। কবির সাহেব গম্ভীর মুখে ড্রয়িং রুমে বড় সোফায় এক কোণে বসে আছে। দুহাতে মেলে ধরে রেখেছেন সংবাদপত্রের ২ নম্বর পৃষ্ঠা। সশব্দে পাঠ করছেন আজকের খবর। সাব্বির সাহেব বসে আছেন ভাইয়ের পাশে, বাম হাত ধরে রেখেছে চায়ের পেয়ালা। ধোয়া ওঠা গরম গরম চায়ের কাপে চুমুক দিচ্ছে ২-১ বার। আর চোখে সাব্বির সাহেবকে দেখছে ভাইয়ের মুখ পানে। সামান্য গলা খাকারি দিয়ে বললেন, কি ব্যাপার, তোর মুখটা অমন বাংলার পাঁচ করে রেখেছিস কেন? কবির সাহেব পড়া থামালেন। সংবাদপত্রের আড়ালে তীক্ষ্ণ দৃষ্টি তাকালে তায়েব সাহেবের দিকে। এদিকে তায়েব সাহেব কেমন ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। অসহায় মুখে ভাইদের পানে তাকিয়ে বলেই উঠেন, আর বলো না, মাইমুনাকে শুধু বলেছিলাম একটু তাড়াতাড়ি রেডি হতে। সাব্বির সাহেব নড়ে চড়ে বসলেন এবার। ভুরু কোচকে সন্দিহান গলায় জিজ্ঞাসা করলেন, তো? অসহায় তায়েব সাহেব গলার পাশে রাখেন, আর্তনাদ করে বলে, শুধু ওইটুকুই বললাম। এরপর শুরু হলো ৩য় বিশ্বযুদ্ধ। আমার গায়ে অপবাদ লাগালেও আমি নাকি তার সাজগোজ দেখতে পারি না। বেচারার এমন আর্তনাদে বাকি দুজন না চাইতেও হেসে ফেলল। আমি এদিকে আমার দুঃখের কথা বললাম, আর তোমরা কিনা হাসছো। তৎক্ষণাৎ চুপ হয়ে গেল বাকি দুজন। তায়েব সাহেব আরও কিছু বলতে যাবেন, এর আগে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো ৪ গৃহিণী। দামি জামদানি, এলিগেন্টস জুয়েলারি, সবকিছু সহকারে এক একজন যেন পরিপূর্ণ। জুবাইদা বেগম হাসি মুখে কদম বাড়িয়ে এগিয়ে এলেন। এক কদম দ্বিধান্বিত চাহনিতে স্বামীকে উদ্দেশ্য করে বলল, এই দেখো না রোদের আব্বু, শাড়িটা আমার গায়ে মানাচ্ছে কিনা। না মানে কি, এটা বাদ দিয়ে আরেকটা পরবো?
হোঁচট খেলেন কবির সাহেব। চোখ দুটো বড় সড়ো করে নিয়ে হতবাক কণ্ঠে বলে ওঠেন, এতক্ষণ ধরে সেজেগুজে কিনা বলছো আরেকটা পড়বে? গায়ে জ্বালা ধরে গেল জুবাইদা বেগমের। শান্ত মেজাজটা হুট করে কেমন যেন গরম হলো স্বামীরহীন বাক্যে। গরম তেলে পানি ছিটে পড়লেই যেমন ছ্যাদ করে ওঠে, ঠিক তেমনই ছ্যাদ করে উঠে বললেন, কি বললেন? এতক্ষণ মানে? আমি তো মাত্র 1 ঘন্টার মতো রেডি হয়েছি। এটা আপনার কাছে এতক্ষণ মনে হচ্ছে? খুব বেশি হয়ে গেছে নাকি? কবি সাহেব ভুরু কোটায় হাতের কাগজ খণ্ড ভাঁজ করতে গেতেই বিড়বিড় করে বলল, হ্যাঁ, রেডি হতে 1 ঘন্টা লাগিয়েছে, অথচ কোনটা পড়বে কোনটা পড়বে না ভাবতে ভাবতেই 2 ঘন্টা পার হবে, সেই আর কি। স্বামীর স্বামীর ঠোঁট নাড়ানোর দিকে এক দৃষ্টে তাকিয়ে জুবাইদা বেগম। পাশ থেকে দেবরদের কেমন মুখ টিপে হাসছে। জুবাইদা বেগম ভুরু কুচকালেন। গমগমে গলে আবারও জিজ্ঞাসা করে ওঠেন, কি বিবির করছো? যা বলার সামনাসামনি বলো, আমি একটুও শুনি। থমথম খেলেন কবির সাহেব, সঙ্গে বাকিরাও। বেচারা তৎক্ষণাৎ দুধারে মাথা নাড়িয়ে আমতা আমতা করে বলল, আরে না না, তেমন কিছু না। আমি বলছিলাম এই শাড়িটা সুন্দর লাগছে তোমার গায়ে, থাক না পরি থাকো এটা। প্রশংসা পেয়ে এখানে থামলেন যেন জুবাইদা বেগম। সত্যি ভালো লাগছে? কবির সাহেব জোরপূর্বক হাসি টেনে বললেন, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। কোনটা পরলে বেশি মানাবে বলুন তো, লালটা নাকি কালোটা? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে অনেক। বাম হাতের কবজিতে বাজছে ঘড়ি, গায়ে জড়িয়েছে গাঢ় নীল রঙা পাঞ্জাবি। এরই মাঝে পেছন থেকে ভেসে আসা ইকরার দ্বিধাদ্বন্দ্বিত কণ্ঠে ঘাড় বাঁকিয়ে তাকায় সে, ক্ষীণ দৃষ্টি ফেলে ইকরার দিকে। ইকরার ঠোঁট উল্টে দুধারে দুটো শাড়ি ধরে রেখেছে। কোনটা পরবো বলুন না? অনেক এক পলক তাকালো দুটোর দিকে, ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে নিয়ে বলল, একটাও না। হতবক থেকে তাকালো ইকরা, তাহলে কি পরবো? অনেক এগিয়ে আসলো একদম, কপালের ভাঁজ ফেলে শাড়ি দুটো ইকরার হাত থেকে নিয়ে রেখে দিল বিছানার ওপর। পরক্ষণে নিজে চলে গেল আলমারির কাছে। মিনিট খানেক যেতেই খুঁজে খুঁজে একটা কিছু পর মুহূর্তে পেয়ে গেল কাঙ্ক্ষিত জিনিস, কালো রঙের একটা শপিং ব্যাগ। অনিকাকে ব্যাগটি নিয়ে চলে আসলো ইকরার কাছে। অনেক ব্যাগটি নিয়ে চলে আসলো ইকরার কাছে। ইকরা তখন শঙ্কিত গলায় বলল, এটা আবার কি? অনেক মৃদু হাসলো। শপিং ব্যাগ থেকে আলগোছে বের করে আনলো নীল রঙা ভারী কারুকার্যে শোভিত শিফন জর্জেটের শাড়ি। ইকরা চোখ তুললো কপালে, শাড়ির গায়ে আলতো করে হাত বুলিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, এই শাড়ি কবে আনলেন আপনি? অনেক প্রত্যুত্তরের সময় নিল। শাড়িটা আলতো করে খুলে ইকরার দিকে এগিয়ে দিয়ে নিজ উদ্যোগে। মেয়েটার পরনে সাধারণ সুতির 3 পিস, সে আবার ঠিকমতো শাড়ি সামলাতে জানে না। অনেক আলতো করে হাত ধরে রাখলো ইকরার কাঁধে। আচ্ছন্ন দৃষ্টি মেয়েটার মুখপানে দৃষ্টি ঠেকলো জমিন বরাবর। লজ্জায় হাঁসফাঁস করছে মেয়েটা। হাতের আঙ্গুল ডলতে ডলতে সে কেমন মিনমিন করে বলল, আপনি ছাড়ুন, আমি পরে নিব। অনেক ঠোঁট কামড়ে হাসলো। মেয়েটার কাঁধের ওপর থেকে বস্ত্রখানা ধীরে সুস্থে নামিয়ে নিয়ে আলগোছে গলার কাছে মুখ নিয়ে, আমি থাকতে তুমি কেন কষ্ট করবে? তোমার কি মনে হয় আমি কেবল খুলতে জানি, পড়াতে জানি না? এহেন কথায় কান দুটো এক প্রকার যেন ঝাঁঝা করে উঠল ইকরার। জিভ কাটলো দাঁত, গাল দুটো যেন ঈর্ষৎ লাল বর্ণ ধারণ করেছে। জামাটা কে খুলবে? বউপাখি তুমি নাকি আমি? হকচকিয়ে উঠে ইকরাম তড়িৎ দুকাদে দুদিকে মাথা ঝাঁকিয়ে ভরকানো কণ্ঠে বলল, একদম না, আমি খুলবো। অনেক বাঁক হাসলে পর্যায়ে হাতের শাড়িটা হাতেই রেখে ঠোঁট টিপে হাসলো এক প্রকার। মেয়েটার সর্বাঙ্গ এক প্রকার কাঁপন ধরিয়ে দেওয়ার মতো দৃষ্টিতে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে তার দিকে। ওকে ফাইন খোলো। ভরকা ইকরা অনেকের অমন অন্তভেদী দৃষ্টি দেখে গলার কাছটা উস্কো সূক্ষ্ম হয়ে আসছে তার। মেয়েটা পরপর শুকনো ঢোক গিলে নিল। অনেকের আচ্ছন্ন দৃষ্টি আবারও কাবু হচ্ছে মেয়েটার। এদিকে অনেক কেমন দৃষ্টি মেলে বলে ওঠে, কই যাও বউ পাখি? ইকরা আমতা আমতা করে এবার মিনমিনিয়ে স্বরে বলে, চেঞ্জ করতে। ইকরার কোমর বারবার অনেককে ধরে রাখা হাতটা এক পর্যায়ে বেপরোয়া গতিতে ছুটছে। এহেন স্পর্শে সর্বাঙ্গ কেমন শিরশির করে ইকরার। মেয়েটা খানিক মুচড়ে মুচড়ে বলে ওঠে, কি করছেন? ছাড়ুন। বিয়ে করছি কি ছাড়ার জন্য? ইকরা ফোঁস করে নিঃশ্বাস ফেললো। চোখ দুটো বুজে নিয়ে নিঃশ্বাস ফেলতে লাগলো ঘন ঘন। অনেকের স্থির দৃষ্টি মেয়েটার লাজুক মুখমণ্ডলে নিবদ্ধ। তার কাঁপছে হঠাৎ। মানুষের মনে কোণে জেগেছে বইয়ের কাছে টানার আদম্য ইচ্ছা, তবু নিজেকে সামলালো কোনো মতে। ছেলেটা আঙুলে শীতল স্পর্শে উষ্ণতা গায়ে লাগতেই কেঁপে উঠছে ইকরা। বুকটা বাজেভাবে ধরফর করছে, পা দুটো এমনভাবে অসর হয়ে উঠছে
যে ওদিকে অনেকের বেগতিক অবস্থায় মেয়েটা এভাবে দেখে তার বুকেরও হালচাল যেন করুন। গলায় নেমেছে অদ্ভুত সূক্ষ্মতা, অদর হয়েছে সূক্ষ্ম। সে আর কিছু ভাবতে পারল না। ততক্ষণ ইকরার কোমর খামচে মুখ ডুবালো মেয়েটার উন্মুক্ত বক্ষে। ইকরা কাঁপছে, এবার চোখে বুকে অস্থিরতা ধুকপুক করছে তার বুক। অনেক বেপরোয়া হলো আরেক ধাপ, মেয়েটার উন্মুক্ত পিঠে ক্রমান্বয়ে বেপরোয়া হাতের স্পর্শে একে নাক ঘষল বক্ষে। ইকরা হঠাৎই খামচে ধরে অনেকের ঘাড়, নখ খাবলে দেয় ইচ্ছে মতো। মাদকীয় কণ্ঠে স্থির হতে নেশালো চোখে তাকায় ইকরার মুখপানে, বলে, জান চল না জাস্ট একবার। ইকরা আড়ষ্ট হলো লজ্জায়, তার স্পষ্টতার মুখবয়ে সে তৎক্ষণাৎ মুখ লুকায় অনেকের কাঁধে। অনেক আর উত্তর শোনার অপেক্ষায় রইল না, মেয়েটাকে নিচের কোলে চেপে নিয়ে বিছানার কাছে সযত্নে বিছানায় শুয়ে দিয়ে নিজ উদ্যতে হলো গা থেকে পাঞ্জাবি খুলতে। ইকরা আড়ষ্ট নয়নে চাইল একবার। সুদর্শন যুবক ধীরে ধীরে অর্ধ উন্মুক্ত হচ্ছে, লোমহীন পেটানো দেহখানা নড়ে চড়ে কি সুন্দরভাবে ওঠানামা করছে। এদিকে ইকরা এভাবে এক দৃষ্টে তাকিয়ে থাকতে বাঁক হাসল অনেক। মেয়েটার ওপর ঝুঁকে আসতে আসতে দুষ্টু কণ্ঠে বলল, দেখা দেখি সময় শেষ মেয়ে, এবার কাজকর্ম করার পালা। লাজুক হাসল ইকরা। অনেকের বাড়িয়ে রাখা গোলাপি অধৈর্যরা নিচে ঠুটে ডুবালো আলগোছে। অনেকে কেমন দুহাতে জড়িয়ে ধরল মেয়েটাকে, অশ্লেষ টানে অষ্টপুট, দাঁতের মৃদু ঘর্ষণে বরাবরের মতো থেমে যাচ্ছে ইকরা। ওদিকে থামার কোনো নাম নেই অনেকের। মেয়েটাকে ডুবতে ডুবতে সে হারাচ্ছে নিজেও। রুমের বাইরে সতর্ক চোখ বুলিয়ে নিল অরিন। চেক করছে আশেপাশে রুদ্র কোথাও দেখা যায় কিনা। মিনিট দিয়ে সতর্ক দৃষ্টি এদিক ওদিক ফেলে কোথাও রুদ্রকে না দেখে স্বস্তি নিঃশ্বাস ফেললো অরিন ধীরে সুস্থে গায়ের ভারী লেহেঙ্গা দুপাশের দু অংশ চেপে ধরে ঘর থেকে বেরোলো। গায়ে জড়িয়েছে ল্যাভেন্ডার কালারের ভারী কাচের লেহেঙ্গা, গলায় কানে ডায়মন্ডের সিম্পল অর্নামেন্ট, হাতে ডায়মন্ডের চুড়ি। নুড মেকআপে সেজেছে মেয়েটা, দেখতে যে কি মিষ্টি লাগছে আজ। অরিন ধীরে ধীরে পা চালায় সিঁড়ির দিকে। ভালো ভালো রুদ্রের সামনে না পড়লেই হয়। মেয়েটার কাজকর্ম এদিকে করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে গম্ভীর মুখে চেয়ে দেখছে রুদ্র। মেয়েটা বুঝি খুব শখ হয়েছে লুকানোর। থাক, ব্যাপার না। রুদ্র কাঁধ উঁচিয়ে হাঁটা ধরে তৎক্ষণাৎ মেয়েটা চলে গিয়েছে বাড়ির বাইরে। 4টে গাড়ি পরপর থামলো বাড়ির বাইরে। বাড়ির সকল সদস্য একে একে গাড়িতে গিয়ে বসেছে। প্রথম দুটো গাড়ি ফুল। বাড়ির 4 কর্তা এবং গৃহিণী গিয়ে বসেছে সেগুলোতে। যেহেতু গাড়ি দুটি ইতিমধ্যে মানুষে পরিপূর্ণ, সেহেতু গাড়ি বা স্টার্ট দেওয়ার পালা। প্রথম গাড়িটা ড্রাইভার চালালেও দ্বিতীয় গাড়ি চালাবে তাহেব সাহেব। তিনি গাড়ি স্টার্ট করতেই বাড়ির ড্রাইভওয়ে থেকে চেঁচিয়ে ওঠে অরিন। হিল জুতো খুব একটা দৌড়াতে না পারলেও হনহন করে এগিয়ে সে গাড়ির নিকট ধরে বলে, আমিও যাব এই গাড়িতে। অবাক হলেন সকলে। অরিন নাকি রুদ্রকে ছেড়ে তাদের সঙ্গে যেতে চাচ্ছে। এও কি সত্যি হতে পারে? গাড়ির ফ্রন্ট সিটে বসে তার শিখ সাহেব অবাক কণ্ঠে বলে ওঠে, তুমি আবার আমাদের সাথে যাবে? মানেটা কি? তুমি না রুদ্রের সাথে যাবে? অরিন দুধারে মাথা নাড়ালো, কপট আহ্লাদি কণ্ঠে বলল, না, অনেকদিন হয়েছে তোমাদের সাথে কোথাও যায় না, আজকে তোমাদের সাথেই যাব। ব্যাকসিটে বসা সাব্বির সাহেব খানিকটা গলা খাকারি দিয়ে ওঠেন। মেহেরিন আহ্লাদি কণ্ঠে সে বারংবার গলে পানি। তিনি তৎক্ষণাৎ গাড়ি থেকে বেরিয়ে আসেন, মেয়েকে আলতো করে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে উঠে বসেন পরক্ষণে। পরপর তায়েব সাহেবকে উদ্দেশ্য করে হাঁক ছুড়ে গাড়ি স্টার্ট দেয়। এবার অরিনে তো বেচাই খুশি, বাবার সাথে যাচ্ছে এই বলে নয়, উল্টো রুদ্রকে কিছু না হলেও ঘোল খাওয়াতে পারছে তা ভেবেই যত আনন্দ তার। এদিকে একে একে 4টা গাড়ি হর্ন তুলতে তুলতে এসে থমকালো সুসজ্জিত বিয়েবাড়ির সামনে। কিছুক্ষণ বাদে গাড়ি থেকে নেমে আসে হোসেন বাড়ির সদস্যরা। তাদের দেখা পেয়ে মুখলিস মিয়া দ্রুত কদমে এগিয়ে আসেন। চকচকে চোখে কবির সাহেবকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে অভ্যর্থনা জানায় তিনি। ভীষণ সম্মানের সহিত সকলকে আমন্ত্রণ জানাতে বাড়ির ভেতর কবির সাহেব সহ বাকিরাও হাসি মুখে ভেতরে ঢুকলো। আধপাকা দালান, সামনের দিকে বড় একটা উঠানের জায়গা, সেখানে ব্যাপক জাঁকজমকভাবে প্যান্ডেল করেছে, অতিথি আপ্যায়নের ব্যবস্থা। এদিক ওদিক দৃষ্টি ফেলে কবির সাহেব হাসি হাসি মুখে। ঠিক তখনই তার নজর গিয়ে আটকে অদূরে একটি চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে থাকা তৌফিক মির্জার পানে। কবির সাহেব থেমে গেলেন হঠাৎ। পাশ থেকে সাব্বির সাহেবও থামলেন। ভাইয়ের দৃষ্টি অনুসরণ করে তাকালো সেই দিকে। উনি এখানে? কবির সাহেবের মুখভয় গম্ভীর হলো। কোমরের পিঠে 2 হাতে বেড়ে বলতে লাগলেন, বোধহয় তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কেননা একটা সময় তো আমরাও বিজনেস পার্টনার ছিলাম। পাশাপাশি গোল হয়ে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন যুবক, তাদের মাঝে আপাতত কোরিয়ার সুদর্শন সায়ান মুগ্ধ।
বড় চাচার সাথে তিনিও এসেছেন বিয়েবাড়িতে। তাদের দেখা মাত্রই বিয়েবাড়িতে আসা ছেলে অতিথিগুলো কেমন জেঁকে ধরেছে ছেলেটাকে, আগ বাড়িয়ে এটা সেটা আড্ডা জড়িয়েছে সকলে। কেউ কেউ নিজেদের কৌতূহল মেটাতে ব্যস্ত। বুকের কাছটায় দুহাত বেঁধে রেখে আছে মুগ্ধ। বলিষ্ঠ দেহী যুবকের পেশিবহুল বাহুদয় ফুলে ফেপে উঠেছে শার্টের বাইরে দিয়ে। ফর্মাল একটা কালো শার্ট পরনে তার, শার্টের বোতামগুলো লাগিয়ে রাখা, রোদ চশমা গলায় ঝুলছে। মুগ্ধ গম্ভীর মুখে কথা বলছে সকলের সাথে। এরই মধ্যে তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা ঠিক তার পেছনের দিকে পলম মুগ্ধের সেটাই পাশাপাশি দাঁড়িয়ে খিলখিল করে হাসছে দুটো মেয়ে, যাদের কাপড় হতে শুরু করে হেয়ারস্টাইল অবধি সবকিছু এক। মুগ্ধ তৎক্ষণাৎ তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার কান বরাবর হাত রেখে ছেলেটার মাথা সরালো সামনে থেকে। ছেলেটি কেমন হাঁ করে তাকিয়ে রইল মুগ্ধের পানে। মুগ্ধ তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে অন্যত্র তাকায়, পরক্ষণে আবারও দৃষ্টি ঠেকায় মেয়েটার ওপরে। না, একবারেও না, একেবারেও না, দুজন। মুগ্ধ বিড়বিড়ানায় নিজেকেই আহরালো। চাশমিশের টুইন সিস্টার আছে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলি একে অপরের মুখে চাওয়াচাওয়ি করছে। এবার তাদের মধ্যে থেকে একজন হুট করে বলে ওঠে, কি বুঝিনি। মুগ্ধ প্রত্যুত্তর করল না তাদের কথায়, উল্টো হনহনিয়ে হেঁটে আহি এবং মাহির নিকট। এদিকে বিয়েবাড়িতে দুজন অতিথির সাথে কথা বলছে আহি মাহি, মাঝে মধ্যে হাসছে খেলছে। ঠিক তখনই মুগ্ধ এসে হাজির হলো ঝড়ের গতিতে। আহি এবং মাহি দুজনে কেমন চেঁচিয়ে ওঠে হঠাৎ আগমন দেখে। এদিকে পাশের মেয়েগুলো কেমন হাঁ করে তাকিয়ে মুগ্ধের পানে, পারছে না চোখ দিয়ে গিলে খেতে ছেলেটাকে। মুগ্ধ ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে মাহির দিকে। অদ্ভুত হলেও সত্যি, পাশে একই রকম দেখতে দাঁড়িয়ে থাকা একরকম মেয়ে দেখে একদৃষ্টে তাকিয়ে আছে মুগ্ধ। মাহি ঢোক গেল সামান্য পাশ থেকে। আই তখন খ্যাঁক করে বলল, এই যে মিস্টার, হঠাৎ করে সামনে এসে দাঁড়ালেন কেন? আশেপাশে কি জায়গার অভাব পড়েছে? মুগ্ধের গায়েও লাগলো না আহির বাক্য। সে মাহির পানে শান্ত দৃষ্টি ভরাট কণ্ঠে বলল, তোমার চশমা ছাড়া খুব একটা বাজে লাগে না চাশমিশ? মাহি থমকায়। এক মুহূর্তের জন্য ঠোঁট ফাঁক করে কিছু একটা নিঃশ্বাস ফেলে মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল। পাশ থেকে আহির কি হলো কে জানে, সে মনে মনে ধরে নিল লোকটির মধ্যে মাহির পূর্ব পরিচিত। সে এবার পাশে তাকালো। মাহি কাচুমাচু ভাব দেখলো, খেকিয়ে বলল, এক্সকিউজ মি, ও কিন্তু মাহি নয়, আমি মাহি, ও আমার টুইন সিস্টার আহি। মুগ্ধ মাহির পানে ঠায় তাকিয়ে। আহির কথা কর্ণঘরে পৌঁছানোয় কেমন ঠোঁট পিষে মাহির নামিয়ে নিল রাখা মুখ পানে এক দৃষ্টে তাকিয়ে থেকে ভীষণ আত্মবিশ্বাসের সাথে বলে ওঠে, পৃথিবীতে যদি একই রকমের কোটি কোটি মাহিরা ইহসান থাকে এবং তারা যদি কখনো একই সাথে একই জায়গায় দাঁড়িয়ে থাকে, তবু আমি কোনোরূপ দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সে কোটি কোটি মেয়েদের ভিড় থেকে আমার চেনা চাশমিশকে খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। কেননা ওই ভীতু দুটো চোখ কেবল আমার চেনা চাশমিশে, আর কারণেই। থমকে যায় আহি, হতভাগে ন্যায় তাকিয়ে রইল যুবকের পানে। আশ্চর্য, তার বোনকে নিয়ে এতটা কনফিডেন্স কেন এই ব্যক্তির? কেউ নেই, ভয় ভর্তি মানুষটা। চারদিকে হই হুল্লোড়, নতুন বউকে বাদ দিয়ে সবাই ভিড় জমিয়েছে হোসেন বাড়ি মানুষদের দেখতে। ভাবা যায় কত বড় সড়ো মাপের মানুষ সাধারণ কর্মচারীর মেয়ের বিয়েতে চলে এসেছে। ভাবা যায় একে তো হাতের মুঠো ফোন লাগাতার কল দিয়ে যাচ্ছে রুদ্র, না এখনো কল ধরছে না মেয়েটা। রুদ্র এবার বেচায় বিরক্ত দাঁতে দাঁত চেপে নিজের ওপর থেকে রাগটা কোনো মতে সামলাতে স্টেজ ভর্তি মানুষের সামনে কবির সাহেবের সঙ্গে সঙ্গেই ছেলেকে পরিচয় করিয়ে দিচ্ছিল। রুদ্র কোনোরূপ জোরপূর্বক হাসি টেনে সকলের সাথে পরিচিত হচ্ছিল, তবে মেজাজ তার এখনো সপ্তম আসমানে। মেয়েটা একবার সামনে পড়ুকাস, তখন দেখাবে কত ধানে কত চাল। রুদ্র সময় নিয়ে স্টেজ থেকে নামলো। সামনে বিছিয়ে রাখা টেবিলের একখানে চেয়ার বসে ফোনটা আবারও বের করে আনলো রুদ্র। টাইপ করলো, মেসেজ লিখে পাঠালো মেয়েটার ফোনে। এবার যদি মেসেজটা একটু দেখে আর কি। পানি ভর্তি স্বচ্ছ কাচের গ্লাসে মাত্রই চুমুক বসিয়েছিল অরিন। তৎক্ষণাৎ বেশ কয়েকবার ফোন বাজলে তোলেনি সে, কেননা সে জানে কে ফোন দিয়েছে। ছেলেটা এবার জব্দ করতে পারলেই বাঁচে সে। অরিন পানি খেতে খেতে ফোনের স্ক্রিন অন করলো। নোটিফিকেশন আসা মেসেজটা ওপেন করতে মুখ ভর্তি পানি ছিটকে পড়লো মেঝেতে। ভাগ্যের সামনে কেউ ছিল না, না হলে সে নির্ঘাত কেলেঙ্কারি হতো। মেসেজটা রুদ্র লিখেছে, যত সম্ভব দূরে দূরে থাক বেব, কেননা আজকে যদি ভুলক্রমেও একবার তোকে আমার হাতের কাছে পাই, দেন আই সোয়ার হানি। আচ্ছা, আর তোর কণ্ঠে শুধু আমার নামে চিৎকার থাকবে, অ্যান্ড আই মিন ইট, সো বি প্রিপেয়ার টু ফেস আ বেড বাই। নাকে উঠেছে
পানি। এই এক অবস্থা অরিনের। রুদ্রের এমন ধমকানিতে বুক কাঁপছে তার। সে তৎক্ষণাৎ মাথায় হাত ঠেকিয়ে বসলো। চিন্তায় বিভোর হয়ে ভাবতেও লাগলো, ডাক্তার সাহেবকে জব্দ করতে গিয়ে নিচে না জব্দ হয়ে যায়। খাবার দাবারের পর্যায় শেষ। যে যার মতো ব্যস্ত এখন। অরিন দৌড়ে ভয়ে পুরোটা সময় জুড়ে মা চাচিদের আশেপাশে রয়েছে। স্টেজের সামনে বিছিয়ে রাখা ছোট ছোট চেয়ারে আপাতত সকলে বিশ্রাম নিচ্ছে। অরিনের বাম পাশে আছে ইকরা। মেয়েটার হাতে গ্লাস ভর্তি মোজো। ধীরে সুস্থে চুমুক বসাচ্ছে সেথায়। এরই মাঝে তাদের পাশ কেটে হুট করে দৌড়ে আসে পুতুল। ছেলেটার হাত থেকে ইকরার হাত থেকে মৌজোটা তৎক্ষণাৎ ছিটকে পড়ে অরিন শুধু ইকরার গায়ে। খানিকটা আকস্মিক বেচারায় পুতুল দাঁড়িয়ে গেল হুট করে। অপরাধী সুরে বলে ওঠে, সরি বৌমনি, আমি আসলে খেয়াল করিনি। ইকরার শাড়ি ঝাড়া দিয়ে বললাম, ইটস ওকে পুতুল। পুতুল অপরাধী কঠোর চোখে তাকিয়ে রইল। এদিকে ইকরাও একাধারে সরি বলে যাচ্ছে অরিনকে। অরিন আবার বড্ড ভালো মেয়ে। আদরের ভাবি এহেন কৃতকর্মে মোটেও রাগ করলো না। আরে না না, তুমি তো আর ইচ্ছে করে দাওনি, সো সরি বলছো কেন? আমি কি ফ্রেশ হয়ে আসছি। কথাটুকু বলে অরিন পা বাড়ালো ওয়াশরুমের দিকে। বড়সড় ওয়াশরুমের বেসিন কাউন্টারের সামনে এসে ধীরে ধীরে গা ছাড়াতে লাগলো মেয়েটা। হাতের পাশ ব্যাগ থেকে দুটো টিস্যু বের করে লেহেঙ্গার ওপর থেকে যা পড়েছে তা মুছতেই। আহারে, কত শখে লেহেঙ্গা, মুছে পড়ে একেবারে নষ্ট হয়ে গেল। জামার শোকে অরিনের মুখটা কেমন এইটুকু হয়ে গেছে। মেয়েটা উদাস মুখে জামা ঝাড়তে ব্যস্ত। এমন সময় দরজার কাছ থেকে ভেসে এলো অতি পরিচিত গম্ভীর পুরুষের দৃঢ় কণ্ঠ। ডু ইউ নিড এনি কাইন্ড হেল্প সেক্সি লেডি? ভরকায় অরিন। তৎক্ষণাৎ তড়িৎ ঘাড় বাঁকিয়ে তাকায় পাশে। ওয়াশরুমের দরজার সাথে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রুদ্র। পরনে ল্যাভেন্ডার কালারের পাঞ্জাবি। বড় বড় নেই নজর কাড়া লাগছে সুদর্শন যুবককে। ঠোঁটের কোণে ঝুলছে তার স্পষ্ট দুষ্টু হাসি। রুদ্র সময় নিয়ে সটন হয়ে দাঁড়ায়। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে এগিয়ে আসে মেয়েটার নিকট। অরিন ঘাবড়ে গিয়ে দু কদম পিছিয়ে যায়। ক্ষণে ক্ষণে সূক্ষ্ম ঢোক গিলে আমতা আমতা করতে থাকে মেয়েটা। অথচ রুদ্র সেদিকে ভ্রুক্ষেপ নেই, কদম বাড়াচ্ছে নিজ অঙ্কিতে। অরিন পেছাতে পেছাতে এক পর্যায়ে তার পিঠ ঠেকলো দেওয়ালের সাথে। আর যাবার জায়গাও নেই। রুদ্র এবার ঠোঁট কামড়ে হাসলো। এগিয়ে এসে মেয়েটাকে আটকালো নিজের দুহাতের মাঝে। দেওয়ালের দুপাশে হাত রেখে অরিন ধীর করে তাকালো ক্ষীণ দৃষ্টিতে। অতঃপর ভীষণ শান্ত অথচ নীরব কণ্ঠে বলল, বলেছিলাম না দূরে দূরে থাকতে? এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে পাখি? শুকনো ঢোক গিলে নিল অরিন। চোখ তুলে রুদ্রের পানে তাকাতেই বাঁকা চোখে ঠোঁট টিপল রুদ্র। অতঃপর কোনরূপ কাল বিলম্ব না করে অরিনকে এক ঝাপটায় তুলে নিল কাঁধে। অরিন হতভম্ব, কণ্ঠস্বর নেই তার। ওদিকে রুদ্র কেমন এক দৃষ্টি এক কণ্ঠে তাকিয়ে বলেই চলেছে, চলো হানি, আজকে স্পেশাল ট্রিটমেন্ট আছে তোমার জন্য। অ্যান্ড আই অ্যাম অ্যাট ডেম শিওর তুমি আজ ভীষণ স্যাটিসফাই হবে। উফ, আই ওয়াজ ইগরলি ওয়েটিং ফর দিস মোমেন্ট। স্টেজ ভর্তি মানুষ, আশেপাশে কোলাহল কম, কিন্তু এর মাঝে সকলের ভিড় ঠেলে মেয়েদের কাঁধে তুলে নিয়ে যাওয়ার এক প্রকার বেয়াদবি বই কি। তবে অরিনকে ডাক্তার সাহেব কি আর অত সব বেয়াদবি গায়ে মাখে? ছেলেটা ওয়াশরুম থেকে বেরিয়েই হনহনিয়ে পা বাড়ালো ওদিকে ভয়ার্ত অরিন আশেপাশে একবার নজর বুলালো খানিক। তারপর কি থেকে কি মিনমিন করে বলল, নিচে নামান ডাক্তার সাহেব। কে শোনে কার কথা? রুদ্র মেয়েটার এহেন কথাগুলো এক প্রকার চুলোয় চড়িয়ে দিয়ে গট গট ঠিকই হাঁটছে সামনের দিকে। অরিনের বুক কাঁপছে। সে তৎক্ষণাৎ নিজের উপস্থিতি বুদ্ধিখানা কাজে লাগিয়ে পুট মি ডাউন রুদ্র। হঠাৎ পুটকা থামল রুদ্র। কপালে চামড়া বিদ্যমান ভাঁজটুকু আচমকা মিলিয়ে গেল অজানায়। ঠোঁটের কোণে লেপটে গেল এক নিঃশব্দ বাঁকা হাসির রে। সে ধীরে সুস্থে অরিনকে কাঁধ থেকে নামায়। ছাড়া পেয়ে বেচারি অরিন কেমন হাঁসফাঁস করে নিঃশ্বাস ফেলল। তৎক্ষণাৎ এক হাতে মেয়েটার পাতলা কোমর আঁকড়ে ধরে এক হ্যাঁচকা টান দিল রুদ্র। এদিকে ছেলেটার এমন হুটহাট টান সামলাতে না পেরে হকচকিয়ে ওঠে অরিন। হ্যাঁচকা টানে আছড়ে পড়ে রুদ্রের গায়ে। রুদ্র মিটমিট করে হাসছে। অরিনের শক্ত করে দুহাতে বাঁধনে বেঁধে মুখ নামিয়ে আনলো অরিনের কানে। হিস হিস করে দুষ্টু হেসে বলে উঠল, আজকে শতবার আমাকে থামতে বললেও বিভিন্ন টিক্স কাজে লাগালো, আমি থামছি না হানি। সূক্ষ্ম ঢোক গিল অরিন। গায়ের পশম দাঁড়িয়ে গেল ইতিমধ্যে। কেউ কিছু জিজ্ঞেস করলে কিছু বলবে না কেমন? সাথে আলতো করে স্পর্শ এঁকে দুষ্টু করে বলল কথাটুকু রুদ্র। অরিন বোকার মতো তাকিয়ে রইল শুধু। হতবিম্বলতায় সূক্ষ্ম অধৈর্যরা
জোর করে ভিজিয়ে নিয়ে মাথা কাত করলো আলতোভাবেই। উঠোনে দাঁড়িয়ে আছে কবির সাহেব, গম্ভীর মুখে একটু একটু হাসি, টুকটাক কথা বলছে পরিচিতদের সাথে। তৌফিক মির্জা বহুতক্ষণ আগেই কবির সাহেবের সাথে এক ঝলক দেখা করে প্রস্থান ঘটিয়েছে সঙ্গে সঙ্গে। মানুষটা খাবার অবধি খায়নি তখন। এ নিয়ে মোখলেস মিয়ার আফসোসের শেষ নেই। কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? গম্ভীর মুখে কবির সাহেব ছেলেকে উদ্দেশ্য করে কথাটুকু বলল। রুদ্র ভাবলেশীন ভঙ্গিতে স্থির হয়ে দাঁড়ায়, গলায় কোনোরূপ ভনিতা না ঢেলেই বলে, জরুরি ফাইল ঘাঁটতে। কবির সাহেব শিথিল ভুরুদয়ের মাঝে ভাঁজ ফেলল দু কয়েক। তার মুখোপয়ে স্পষ্ট ফুটে উঠেছে বোধগম্যহীনতা। মানুষটা কণ্ঠে কেমন সন্দিগ্ধতা ভাব টেনে নিয়ে বললেন, জরুরি ফাইল? তাও আবার বিয়েবাড়িতে এসে? এটা আবার কেমন ফাইল? রুদ্র হাত উঠিয়ে ভুরু কুঁচকালো নিজের। বাবার অলক্ষে বাঁকা হাসল একটুখানি, পরক্ষণে সেই হাসি ঠোঁটের কোণ থেকে মুছে গিয়ে গম্ভীরতা হতে শুরু করলো। জরুরি ভীষণ ফাইলটা আব্বু। ও তুমি বুঝবে না। ছেলের কথায় পরপর কোমরের পিঠে দু হাত বাঁধল কবির সাহেব। গম্ভীর মুখে ফের সন্ধিহান গলায় বলে ওঠে, জরুরি ফাইল ঘাঁটতে হলে একা যাও। মেয়েটাকে তবে শুধু শুধু সঙ্গে নিয়ে যাচ্ছ কেন? রুদ্রেবার গা ছাড়া ভাব। ও আমার বউ, আমার কাজেও সাহায্য করবে। বউটা কেমন খাঁকা করে ওঠে বউ ছাড়া, জানো না বউ? শুরু হয়ে গেল ছেলেটার বউ বৃত্তান্ত। কবির সাহেব এ পর্যায়ে বেশ অতিষ্ঠ হলেন। কটমট দৃষ্টিতে তাকালেন ছেলের পানে। যখন তখন বউ বউ না করে তোমার পেটের ভাত হজম হয় না বেয়াদব ছেলে? রুদ্র পরীক্ষাহীন বাবার এহেন কথাগুলো কোনোরূপ তোয়াক্কা না করে দুধারে নিঃশব্দে মাথা নাড়ালো পরক্ষণে। না তো, বউ তো সবারই থাকে, তবে কার কয়টা থাকে সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। ব্যাস এইটুকুই যেন যথেষ্ট কবির সাহেবের জ্বলন্ত মেজাজে ঘি ঢালার জন্য। মানুষটা দাঁত খিচে কেমন কিছু বলতে যাবে তার আগে রুদ্র কেমন বাঁকা হেসে পাশ কাটিয়ে চলে গেল বইয়ের হাত ধরে বাইরের দিকে। গাড়ি ছুটছে আপন গতিতে। ফ্রন্ট সিটে বসে নখ খুঁড়ছে অরিন। করার মতো কিছু না পেয়ে আধবার আর চোখে তাকাচ্ছে রুদ্রের দিকে। প্রায় আধ ঘন্টা পর বাড়িতে এসে থামলো গাড়ি। রুদ্র তড়িঘড়ি গাড়ি থেকে নামলো। ঘুরে এসে অরিনের সিটের দরজা খুলে দিয়ে গম্ভীর মুখে বলল, গাড়ি থেকে নাম। অরিন নামছে না, উল্টো ঠাস করে বসে রইল বুকের কাছে দু হাত বেঁধে। রুদ্র ভুরু কুচকালো। কি সমস্যা, কথা কানে যাচ্ছে না? অরিন ভুরুক্ষেপহীন। গাড়ি থেকে নাম সানশাইন। নামবো না আমি? কি করবেন? রুদ্র এবার সটন হয়ে দাঁড়ায়, দুহাত বুকের কাছে ভাঁজ করে কপালে ভাঁজ ফেলে কর্কশ কণ্ঠে বলে ওঠে, বেশি কিছু না, জাস্ট কাঁধে তুলে আছাড় মারবো একটা। অরিন ভরকায়, তড়িঘড়ি দু চোখ ছানা বড়া হয়ে তাকায় রুদ্রের পানে। এদিকে রুদ্র হাব ভাব দেখো না, বুকের কাছে দু হাত বেঁধে কেমন তাকিয়ে আছে মহাশয়। অরিনকে কোলে নিয়ে হাঁটছে রুদ্র। আশেপাশে উৎসুক জনতার কয়েক জোড়া উৎসুক দৃষ্টি আপাতত তাদের ওপর নিবদ্ধ, অথচ এদিকে বিন্দুমাত্র পাত্তা নেই রুদ্রের। সে উল্টো মেয়েটাকে কোলে নিয়ে চলেছে রিসিপশনে। আগে থেকে বুকিং করা রুমের কোড বলতে রিসিপশনে বসে থাকা নারী কর্মী মুচকি এসে রুদ্রের হাতে চাবি তুলে দিল। চাবি পেয়ে রুদ্র আর পাইকে সে তখনই হাঁটা ধরল লিফট দিয়ে। তারা এসেছে একটি রিসোর্টে, পরপর চারটি লিফট। রুদ্রের দিকে দাঁড়ালো একদম শেষেরটায়। মেয়েটাকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে নিজে পাশে, তারপর হাত বাড়িয়ে ক্লোজ বাটন চাপতেই কোত্থেকে যেন ছুটে এলো একটা বৃদ্ধা। এসে ভেতরে ঢুকলেন লিফট বন্ধ হবার ঠিক আগ মুহূর্তে। তাকে দেখে রুদ্র যেন বেঁচে বিরক্ত। বৃদ্ধা কাঁপা কাঁপা হাত উঁচিয়ে 3 নাম্বার বাটন চাপলেন। হাসি মুখে পেছনে ফিরে অরিনের পানে চাইলে, অতঃপর জুড়ে বসলেন নিজেদের যত সব কথাবার্তারা। অরিন কেমন হু হা উত্তর দিচ্ছে। পাশ থেকে রুদ্র বিরক্তি নিয়ে তাকালো, পাত্তা দিল না মেয়েটা। এর মধ্যে 4 তলায় আসতেই লিফটার দুয়ার খুলে গেল। বৃদ্ধার সময় নিয়ে বেরোলেন লিফট থেকে। তিনি চলে যেতে রুদ্র এগিয়ে এসে লিফটের বাটন চাপল। লিফটের দুয়ার আটকাতেই ছেলেটা বাঁকা চোখে তাকালো অরিনের পানে। দুষ্টু এসে বাড়িয়ে তৎক্ষণাৎ চেপে ধরে লিফটের স্টপ বাটন। মুহূর্তে লিফটে দাঁড়ালো মাঝপথে। এমন মৃদু ঝাঁকুনিতে কেঁপে ওঠে অরিন। রুদ্রেবার সামলে নিল একটু। তৎক্ষণাৎ এগিয়ে এসে অরিনের ঘাড়ের পিঠে আলতো করে হাত রাখলো। আলতো করে ঠোঁটে ঠোঁট ডোবালো। মেয়েটা নিজের উন্মাদনায় অধৈর্যরায় কর্তৃত্ব চালাতে লাগলো অষ্টিপুর জোরে। সে এবং তার অষ্টিপুট আপাতত ব্যস্ত তাদের প্রেয়সীর মাঝে। অধরে অশ্লিষ্ট টান, দাঁতে মৃদু ঘর্ষণে চোখ বুজে নিয়েছে অরিন। ওদিকে রুদ্রের হাত দুটো ব্যস্ত নিজের বেপরা পাগলামিতে। তা যেন সইতে পারছে না বেচারি। সে কেমন হুটহাট করে খামচে ধরছে রুদ্রের চুলগুলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে লিফটের অন বাটন চাপতে আবারও চলতে শুরু করে লিফট।
এদিকে এখনো চোখ বুজে আছে অরিন। এক মুহূর্তে বুঝি লজ্জায় ভরা করেছে তার চোখের পাতায়। মেয়েটার বুকের ওপর দু হাত চেপে নিঃশ্বাস ফেলছে অনবরত। রুদ্র দেখছে সবটা। মেয়েটাকে আপাতত একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে অধৈর্য আবারও কামড়ে ধরে একটুখানি। এরই মধ্যে লিপ থমকালো কাঙ্ক্ষিত ফ্লোরে। রুদ্র এক মুহূর্ত থামলো না, মেয়েটার কবজি চেপে হাঁটা ধরলো গটগট পায়ে। সরু করিডোর একদম শেষের রুমটাই বুক করেছে সে। রুদ্র ঢুকলো পরপরই, সাথে ধীর পায়ে পিছু পিছু অরিনও। রুমে ঢুকতে হতবাক বনে গেল মেয়েটা। বড়সড় হানিমুন সুইট সাজিয়ে রাখা সেইখানটায়। পেছন থেকে রুদ্র যে কখন ঘরের দুয়ার আটকে দিয়েছে সে খবর নেই অরিনের। সে তো অপরূপভাবে তাকিয়ে দেখছে ঘরের চারপাশটা। এক ঝটকায় মেয়েটার কোণে চেপে ঘুরিয়ে নিল রুদ্র তার দিকে। অতঃপর কোনোরূপ কথাবার্তা ছাড়াই আচমকা মেয়েটার গোলাপি অধৈর্যরায় নিজের কর্তৃত্ব চালাতে লাগলো। মেয়েটার গায়ের ভারী লেহেঙ্গা অরিনকে বিরক্ত না করলেও রুদ্রকে বেশ বিরক্ত করছে। ছেলেটা ব্যস্ত হাতে এবার অরিনের পিঠ বরাবর নিজে সেথা থেকে লেহেঙ্গার চেনটা খুলতে নামিয়ে আনার জন্য। অতঃপর উন্মুক্ত হলো মেয়েটার ধনুকেনাই মসৃণ পিঠ। রুদ্র তৎক্ষণাৎ এক হাতে অরিনকে পেছন থেকে পেঁচিয়ে ধরল। রুদ্র থামছে না, বরং আগের চেয়ে বেপরোয়া হচ্ছে। তার ব্যস্ত হাতে মেয়েটার কাজ ছুঁয়ে নামিয়ে দিল ভারী কাচের লেহেঙ্গার উপর অংশ। মেয়েটা লজ্জাবতী নিয়েছে। রুদ্র থামছে না, বরং আগের চেয়ে বেপরোয়া হচ্ছে। তার ব্যস্ত হাতের মেয়েদের কাজটা ছুঁয়ে নামিয়ে দিল ভারী কাজের লেহেঙ্গাটাও। সে আলতো হাত রাখলো মেয়েটার দুগালে, এগিয়ে এসে নাক ঘুষে দিল অরিনের ফোলা দুগালে। হিসিয়ে বলল, আই এম টার্নিং টু দ্য পয়েন্ট সানশাইন। অরিনের ঠোঁট গোল হয়ে নিঃশ্বাস ফেললো এবার। রুদ্রের বেপরোয়া হাত মেয়েটাকে স্পর্শকাতর অঙ্গে পৌঁছাতে তৎক্ষণাৎ রুদ্রকে জড়িয়ে ধরে অরিন। মুখ নামিয়ে ঠোঁট্ট বলো আবারও অধর আকার্য বহল রেখে আগায় বিছানার দিকে। নরম মখমলের বিছানায় সেটা ধীরে সুস্থে শুয়ে দেয় মেয়েটাকে। কিয়ৎক্ষণ একই ভঙ্গিমায় ঠোঁটের কার্য চালিয়ে শব্দ করে ঠোঁট সরে রুদ্র। অরিনের দিকে আচ্ছন্ন দৃষ্টি কায়েম রেখেই কামু খাসল ছেলেটা। অরিনকে ছেড়ে দিয়ে উঠে গেল বিছানার পাশে ড্রয়ারটার নিকট। সেখান থেকে কিছু একটা হাতড়ে বের করে আনলো। আবারও বসলো মেয়েটার পাশে। অরিনের দৃষ্টি নিবু। রৌদ্রের ঠোঁটের কোণে রহস্যময় বাঁকাশির রেশ টেনে মুখ নামিয়ে আনলো অরিনের কান বরাবর। হাতের প্যাকেট থেকে কিছু একটা বের করতে ফিসফিস করে বলল, বেবি নিতে চাইছো নাকি হানি? ওকে দেন, আগে দেখো নাও আমার অমন ওয়ান্টেডনেস সহ্য করতে পারবে কিনা তুমি। ভরকায় অরিন। অবিশ্বাস্য চোখে তাকায় রুদ্রের দিকে। ঠোঁট বাঁকা করে তৎক্ষণাৎ চোখ টিপল রুদ্র। মুহূর্তে মেয়েটার হাত দুটো একত্রে করে উঠিয়ে আনলো মাথার ওপর। অতঃপর হাতের কালো রিনটি সাহায্যে মেয়েটার হাত দুটো আটকে দিল একত্রে। দৃষ্টি গিয়ে আটকালো অরিনের অবাক হয়ে যাওয়া তাকিয়ে থাকা শুধু মুখটার পানে। তার ছোট্ট মাথায় কি তার এত শত উদ্ভট কর্মকাণ্ড আদৌ ঢুকছে? রুদ্র মেয়েটার হাত বাঁধলো। অসহায় অরিন কিছু বলবে তার আগে রুদ্র কেমন ঠোঁটের ওপর আঙ্গুল চেপে ধরে। অরিন কি হলো কে জানে, সেও কেমন চুপ করে গেল তৎক্ষণাৎ। রুদ্র মুচকে এসে আবারও পকেটে হাত রাখে একটা লাল টকটকে গোলাপ বের করে আনলো পরক্ষণে। গোলাপের নরম স্পর্শ ধীরে ধীরে ছোঁয়ালো মেয়েটার উন্মুক্ত বক্ষে। তার হাতে লেপ্টেটা আছে অরিনের পায়ের কাছে। সে তাই মেসেজ করছে আবেদনময়ী ভঙ্গিতে। সূক্ষ্ম ভেজা অধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, অরিন থামো রুদ্র। রুদ্র থামেনি, উল্টো কাজ চালিয়েছে হাতের। কিছু করে মেয়েটাকে উন্মুক্ত উদরে না ঘষছে। অচ্ছন্ন কণ্ঠে বলে, স্কিম উইথ মাই নেম মমি। অরিনের নিঃশ্বাস জুড়িয়ে এবার বুকে ওঠানামা করছে প্রবলভাবে। রুদ্র থামো বলছি। একটুকু থামলো না রুদ্র। ধীরে ধীরে নাক ঘষে উঠল মেয়েটার কণ্ঠে। মুখ দাবিয়ে দিয়ে বলল, এভাবে হয় না হানি। অরিনের পর্যায়ে অতিষ্ঠ কাপা গলায় যে না কিছু বলবে তার আগে মেয়েটার কণ্ঠায় দাঁত বসে দিল রুদ্র। আবারও বলে উঠল, কামি ফাকিং ড্যাডি হানি।